বাংলা সাহিত্যের ইতিহাসে কল্লোল যুগ এটা তো একটা বিরাট আলোড়ন, তাই না? অবশ্যই। আমাদের হাতে থাকা কিছু একাডেমিক লেখা, কিছু গবেষণাপত্র, এগুলো ঘেটে আজ আমরা এর গভীরে একটু ডুব দেব, বোঝার চেষ্টা করব মানে ঠিক কী ছিল এর বৈশিষ্ট্য আর কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ঠিক তাই। সময়টা ১৯২৩ সাল নাগাদ কল্লোল পত্রিকার প্রকাশনা একটা বড় বাঁকবদল নিয়ে এলো। বুঝতে হবে এটা প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়। চারদিকে কেমন যেন একটা হতাশা, একটা ভাঙনের সুর। হ্যাঁ, সেটা তো ছিলই। এর সাথে ধরুন যুক্ত হচ্ছিল আন্তর্জাতিক নানা চিন্তাভাবনা। একদিকে রুশ বিপ্লবের সাম্যবাদের ধারণা, অন্যদিকে ফ্রয়েডের মনস্তত্ত্ব বিশ্লেষণ। হ্যাঁ, ফ্রয়েড তো তখন খুব আলোচিত। একদম, যা মানুষের ভেতরের জগৎটাকে যেন নতুন করে খুলে দিচ্ছিল। এই সব মিলিয়েই কল্লোল একটা নতুন সাহিত্যিক ভাষা তৈরি করতে চাইছিল। তাহলে আসুন সরাসরি এর ভেতরে ঢোকা যাক। কল্লোল নামটা শুনলেই কেমন যেন মনে হয় তারুণ্য, বিদ্রোহ। কারা ছিলেন এর নেতৃত্বে, মানে একদম শুরুতে? একেবারে গোড়ায় যদি দেখি, ছিলেন গোকুলচন্দ্র নাগ, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, দীনেশ রঞ্জন দাস, সুনীতি দেবী, মূলত একদল তরুণ। আচ্ছা। ১৯২৩-এ পত্রিকা প্রকাশের আগেও ১৯২১-এ এরাই তো গড়ে তুলেছিলেন ফোর আর্টস ক্লাব। ও হ্যাঁ, ফোর আর্টস ক্লাব। বলা যায় ওটা কল্লোলের একটা প্রস্তুতি পর্ব ছিল। আচ্ছা। গোকুলচন্দ্র নাগ ছিলেন প্রথম সম্পাদক। আর তারপর? তারপর তো একে একে যোগ দিলেন, মানে যাকে বলে বাংলা সাহিত্যের মহীরুহরা। বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, শৈলাজানন্দ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এমনকি জীবনানন্দ দাশও। ঠিক। পঞ্চপাণ্ডব শব্দটাও তো এই কল্লোল যুগেরই সৃষ্টি, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ আর সুধীন্দ্রনাথ দত্ত, এই পাঁচজনকে একত্রে ওই নামে ডাকা হতো। তো কল্লোলের মূল লক্ষ্যটা কি ছিল? শুধুই তারুণ্যের প্রকাশ? না, তার চেয়েও বেশি। আসলে কল্লোলের মূল লক্ষ্যই ছিল একটা বিদ্রোহ। বুদ্ধদেব বসুর নিজের কথাতেই আছে, প্রধান লক্ষ্যই বিদ্রোহ, আর সেই বিদ্রোহের প্রধান লক্ষ্যই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, তার বিরুদ্ধে বিদ্রোহ। ঠিক, বিদ্রোহ অর্থে বিরোধিতা নয় হয়তো। মানে এমন নয় যে তারা রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করতেন। ব্যাপারটা ছিল তার যে বিশাল প্রভাব, বাংলা সাহিত্যে জুড়ে যে রবি বলয়, তার বাইরে এসে নিজেদের একটা স্বতন্ত্র পথ তৈরি করা, একটা নতুন ভাষা খোঁজা। বুঝলাম। এই স্বতন্ত্র পথটা ঠিক কেমন ছিল? মানে কি ধরনের নতুন বিষয় বা আঙ্গিক তারা নিয়ে এলেন সাহিত্যে? বিষয়বস্তুতে একটা বড় পরিবর্তন এলো। তারা জোর দিলেন বাস্তবতার ওপর, একেবারে নির্মোহ, কঠিন বাস্তব। নির্মোহ বাস্তবতা মানে? মানে জীবনকে শুধু সুন্দর মহৎ করে না দেখিয়ে তার যে রুক্ষ দিক, কদর্য দিক, সেগুলোকেও তুলে ধরা। যেমন ধরুন বস্তি জীবন, কারখানার শ্রমিকের ক্লান্তি, বেকার যুবকের হতাশা, মধ্যবিত্ত জীবনের গ্লানি, এই বিষয়গুলো যা আগে বাংলা সাহিত্যে এতটা প্রাধান্য পায়নি। আর ফ্রয়েডের প্রভাবের কথা বলছিলেন। হ্যাঁ, ফ্রয়েডের তত্ত্ব, বিশেষ করে অবচেতন মন, অবদমিত ইচ্ছা বা ধরুন যৌনতার ধারণাগুলো, এগুলো কল্লোলের লেখকদের হাতে যেন একটা নতুন অস্ত্র তুলে দিল। সেটা কিভাবে সাহিত্যে আসছিল? তারা দেখাতে শুরু করলেন যে এই যে ভদ্র সমাজ, তার যে মুখোশ, তার আড়ালেও মানুষের ভেতরে একটা অন্য জগৎ আছে। সেখানে আদিম প্রবৃত্তিগুলো কাজ করছে, নানা রকম মানসিক দ্বন্দ্ব চলছে। এই মনস্তাত্ত্বিক গভীরতা, এই ভেতরের টানাপোড়েন, এটাই তারা সাহসের সঙ্গে তুলে ধরতে চাইলেন। আর এটা তখনকার পাঠক সমাজকে বেশ নাড়া দিয়েছিল, মানে আলোড়ন তুলেছিল। বেশ সাহসী পদক্ষেপ তো বটেই। আচ্ছা, আন্তর্জাতিক প্রভাবের কথাও তো শুরুতে বলেছিলেন। রুশ সাহিত্য, ফরাসি সাহিত্য। অবশ্যই। গর্কি, দাস্তয়েভস্কি, তুর্গেনিভ, এদের লেখার যে বাস্তববাদ, বা ধরুন ফ্লবেয়ার, রোমারোলা, কিংবা স্ক্যান্ডিনেভিয়ান নুটহামসন, বোয়ার, আবার ইংরেজি সাহিত্যে ডি.এইচ. লরেন্স, টি.এস. এলিয়ট, এদের লেখার যে জীবনবোধ, মনস্তত্ত্ব, সমাজচিত্র, সেগুলো কল্লোলের লেখকদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তার মানে বিশ্ব সাহিত্যের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হচ্ছিল। একদম। কল্লোল পত্রিকায় বিদেশি সাহিত্যের ভালো ভালো অনুবাদও কিন্তু নিয়মিত ছাপা হতো। এটা বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের আঙিনায় সরাসরি পৌঁছে দিয়েছিল বলা যায়। কিন্তু কল্লোল তো একা ছিল না সেই সময়ে, আরও কিছু পত্রিকা তো ছিল। যেমন খুব নাম শোনা যায় শনিবারের চিঠির, তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক কেমন ছিল? হ্যাঁ, সেটা একটা ইন্টারেস্টিং দিক।
1924-এ বেরোলো শনিবারের চিঠি। পরে এর সম্পাদক হলেন সজনীকান্ত দাস। তাদের মূল লক্ষ্যই ছিল কল্লোল গোষ্ঠীর লেখকদের আধুনিকতা, বিশেষ করে তাদের লেখায় যাকে তারা বলতেন তথাকথিত অশ্লীলতা বা যৌনতার খোলামেলা আলোচনা, সেগুলোকে ব্যঙ্গ বিদ্রূপ করা। ভাষার ব্যবহার নিয়েও আপত্তি ছিল। ও, তার মানে একটা সংঘাত ছিল। হ্যাঁ, বেশ একটা ঠান্ডা লড়াই চলত বলা যায়। কখনো কখনো সেটা ব্যক্তিগত আক্রমণেও গড়িয়েছে, মানে রীতিমতো একটা সাহিত্যিক যুদ্ধ আর কি। তার মানে বেশ একটা বিতর্কের আবহাওয়া ছিল তখন। আচ্ছা, আরও তো পত্রিকা ছিল, উত্তরা, কালিকলম, প্রগতি। এগুলোর ভূমিকা কি ছিল? ঠিক, উত্তরা বেরিয়েছিল 1925-এ। অতুলপ্রসাদ সেন, রাধাকামল মুখোপাধ্যায়রা ছিলেন এর দায়িত্বে। এর লেখার মান বেশ উন্নত ছিল, তবে একটু ভিন্ন ঘরানার। আর কালিকলম? কালিকলম বেরোয় 1926-এ। এর সঙ্গে ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্ররা। এটা অনেকটা কল্লোলেরই ভাবধারার অনুসারী ছিল। আর বুদ্ধদেব বসুর প্রগতি? হ্যাঁ, প্রগতি 1927 ছিল বুদ্ধদেব বসু আর অজিত কুমার দত্তের পত্রিকা। এটা তো পুরোপুরি আধুনিকতা আর বিশ্বসাহিত্য কেন্দ্রিক ছিল। আর একটা পত্রিকা ছিল ধূপছায়া 1927, রেণুভূষণ গঙ্গোপাধ্যায়ের। অল্পদিন চলেছিল, কিন্তু আধুনিকতার কারণে বেশ আলোচিত সমালোচিত হয়েছিল। এত নতুন স্বর, নতুন চিন্তা, নতুন ধারা। কিন্তু সেই সময়ের যারা প্রতিষ্ঠিত লেখক ছিলেন, যেমন ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কিভাবে দেখছিলেন এই তরুণদের লেখালেখিকে? তার লেখাতেও তো সমাজের নানা দিক উঠে আসত। শরৎচন্দ্রের বিষয়টা বেশ মজার, বুঝলেন? তাই নাকি? হ্যাঁ, তিনি নিজে কিন্তু কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন না, বা ঠিক রবীন্দ্রবিরোধীও বলা যায় না তাকে। কিন্তু এই তরুণ লেখকদের প্রতি তার একটা বেশ সহানুভূতি ছিল। আচ্ছা। এমনকি যখন স্বয়ং রবীন্দ্রনাথ কল্লোলের লেখায় বাস্তবতার বাড়াবাড়ি নিয়ে কিছুটা বিরূপ মন্তব্য করেছিলেন, শরৎচন্দ্র কিন্তু এগিয়ে এসে তার প্রতিবাদ করেছিলেন, তরুণদের পক্ষ নিয়েছিলেন। ইন্টারেস্টিং তো। তবে এটাও ঠিক যে কল্লোলের লেখকরা শরৎচন্দ্রের থেকেও যেন এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। তারা আরও সরাসরিভাবে সামাজিক যে ট্যাবুগুলো ছিল বা মানুষের মনের ভেতরের যে জটিলতা, সেগুলোকে সাহিত্যে আনছিলেন, আরও বেশি করে চ্যালেঞ্জ করছিলেন প্রচলিত ধারণাকে। তাহলে যদি সংক্ষেপে বলি, কল্লোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলো কি কি দাঁড়ালো? বেশ কয়েকটা পয়েন্ট বলা যায়। প্রথমত, রবীন্দ্র প্রভাবের যে বিরাট বৃত্ত, তার থেকে সচেতনভাবে বেরিয়ে এসে নতুন পথের সন্ধান করা, এটা খুব দরকার ছিল তখন। দ্বিতীয়ত, সাহিত্যে এক ধরনের নির্মোহ বাস্তবতা আর মনস্তাত্ত্বিক গভীরতার আমদানি, মানে মনস্তত্ত্বকে গুরুত্ব দেওয়া। ঠিক। তৃতীয়ত, নিম্নবিত্ত, একেবারে প্রান্তিক মানুষজন আর নাগরিক জীবনের যে জটিলতা, তাকে সাহিত্যের একেবারে কেন্দ্রে নিয়ে আসা। হ্যাঁ, এটা একটা বড় পরিবর্তন। চতুর্থত, বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের একটা জীবন্ত সংযোগ তৈরি করা, অনুবাদের মাধ্যমে বা ভাবনার আদান প্রদানে। আর সবশেষে, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে ক্লান্তি, হতাশা, নৈরাশ্য আর ব্যক্তি মানুষের যে বিদ্রোহ, সেটাকে খুব সাহসের সঙ্গে সাহিত্যে তুলে ধরা। আজকের এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার বোঝা গেল যে কল্লোল শুধু একটা পত্রিকা ছিল না, এটা ছিল আসলে একটা আন্দোলন, একটা মানসিকতার প্রকাশ, যা বাংলা সাহিত্যকে আধুনিকতার পথে অনেকটা এগিয়ে দিয়েছিল। এর প্রভাব তো আমরা পরেও দেখেছি, তাই না? একদম। কল্লোলের ঢেউটা কিন্তু অনেক দিন ছিল। আর এখান থেকেই আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, যেটা হয়তো ভাবার জন্য রেখে দেওয়া যায়। বলুন না। কল্লোলের লেখকেরা যে একটা সত্যকে, তা সে যতই অপ্রিয় হোক, অকপটে তুলে ধরার সাহস দেখিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে, মানে একবিংশ শতকে, বাংলা সাহিত্যে সেই স্পৃহা বা সেই ধরনের বিদ্রোহ কি আমরা দেখতে পাই? খুব ভালো প্রশ্ন। আজকের এই জটিল সময়ে আমাদের চারপাশে এত ভাঙন, এত মানসিক টানাপোড়েন, এগুলোর চিত্রে কি কল্লোলের সেই সরাসরি আপোষহীন সত্য বলার ভঙ্গির কোনো ছায়া খুঁজে পাওয়া যায়? নাকি আমরা অন্য পথে হাঁটছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।